বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রাইমারির বিষয়ে কথা বলবো। একটা সেমিনার গত কয়েকদিন আগে আমরা একটা ব্যাচের একটা সেমিনার নিয়েছিলাম। হুবহু ওই সেমিনারটাই, ইচ্ছা করলে ওই ভিডিওটাই দিয়ে যাওয়া যেত, কিন্তু যেহেতু বলছে যে লাইভ সেমিনারটা নেব, তো আমি হুবহু ওই কথাগুলাই বলবো যে কথাগুলো আগে বলছিলাম আর কি। তো আজকে তোমাদের ডিটেলস একটু আলোচনা করব আর কি, বিষয়গুলো নিয়ে একটা সাজেশন দিব। তো আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবা, বেশিক্ষণ না, হয়তো 40 মিনিট 45 মিনিটের মতো কথা বলবো আর কি আমি এই। আর মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবা। যদি প্রাইমারিতে চাকরি করতে চাও তাহলে এই বিষয়গুলো তোমাদের জানা উচিত। আমি মোহাম্মদ আবুল কাশেম। আমি অ্যাম্বিশন বিসিএস কোচিংটা সেই 2002 সাল থেকে চালায় আসছি, মানে ওটার পরিচালক বলে অনেকে, আমি বলি না। আমি বলি যে অ্যাম্বিশন কোচিং সেন্টারটা আমি জাস্ট একটু দেখশন করি বলা যায় আর কি। এই শুরু থেকে এরকম করেই আমরা অনেকেই মিলে সম্মিলিতভাবে আমরা এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসছি আর কি। আর আমি 24 বিসিএসে জয়েন করছি নিউ ডিগ্রি কলেজে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। এটা আমি সহকারী অধ্যাপক এই। তো যাই হোক, আমার পরিচয়টা গুরুত্বপূর্ণ বিষয় না। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি চাকরিটা নিয়ে, কীভাবে পড়বা, কীভাবে পড়াশোনা করলে ভালো করতে পারবা, ওই বিষয়গুলো নিয়েই আমি একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে চাকরিটা কেমন, প্রাইমারি চাকরিটা কেমন চাকরি, এই জিনিসটা আমরা একটু দেখব। চাকরিটা কেমন? হ্যাঁ, একটা সময় ছিল চাকরিটা অত্যন্ত জঘন্য একটা চাকরি ছিল। চাকরিটা ভালো চাকরি বলা হতো না, ভালো চাকরি বলা যেত না আর কি। খুব অল্প টাকা বেতন ছিল। তারপরে চতুর্থ শ্রেণীর একটু উপরে ছিল খালি জাস্ট বেতনটা, চতুর্থ শ্রেণীর চাকরির মতো। একটা পুলিশের কনস্টেবল প্রাইমারি স্কুলের টিচারদের চেয়ে অনেক বেশি বেতন পেত। কিন্তু সেই সময়টা এখন আর নাই। এখন আল্লাহর রহমতে তোমাদের চাকরিটা বেশ ভালো আর কি। আমাদের চাকরিগুলোকে যদি ভাগাভাগি করি, আগে যে নিয়মটা ছিল সরকারের, এখনও এই নিয়মটা আছে অলিখিতভাবে, যে সরকারি চাকরিকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা। প্রাইমারি চাকরিটা হলো তৃতীয় শ্রেণীর, সর্বোচ্চ বেতনটা আছে। তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ বেতনটা পাওয়া যায় হচ্ছে প্রাইমারির চাকরিতে। তবে যেটা মনে হচ্ছে আমার কাছে, আর তারা যেভাবে আন্দোলন চালাচ্ছে, আমার মনে হচ্ছে অচিরে এটা দ্বিতীয় শ্রেণীতে চলে যাবে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে যদি চলে যায়, তাহলে তোমাদের চাকরিটা কি বলা যায়, দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন ধাপটা থাকবে আর কি তোমাদের। তাহলে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন ধাপটা যদি থাকে, তাহলে প্রাইমারি টিচাররা হলো মাঝামাঝি একটা চাকরি, না মন্দ না ভালো, না নিচে না উপরে, একেবারে মাঝামাঝি অবস্থান করছে। আবার যদি তুমি আরেকটা জিনিস দেখো, তাও মাঝামাঝি পাবা। এটা হচ্ছে গ্রেড। এখন হচ্ছে গ্রেডিং সিস্টেম। গ্রেড আছে হচ্ছে তোমাদের টোটাল 20টা গ্রেড আছে। তবে 20টা গ্রেডের উপরে আরও 2টা গ্রেড আছে। আমি গতদিন আলোচনা করছিলাম যে 20টা গ্রেড আমাদের আছে, 20টা গ্রেড নিয়ে। কিন্তু 20টা গ্রেডের উপরেও কিন্তু আরও 2টা গ্রেড আছে। একটা হলো সুপার গ্রেড। সুপার গ্রেডে চাকরি করে হচ্ছে সিনিয়র সচিব নামে একটা পদ আছে। এই সিনিয়র সচিব যারা, তারা বাংলাদেশে কয়েকজন মানুষ আছেন, সেরকম 11টা পোস্ট আছে। তো সিনিয়র সচিব যিনারা, তিনারা সুপার গ্রেডে চাকরি করেন। প্রশাসনের লোকজন যারা ম্যাজিস্ট্রেট, তারা এই সিনিয়র গ্রেড সুপার গ্রেডে যায়। পুলিশে একজন আছে আইজিপি, আইজিপি সুপার গ্রেডের লোক। তাহলে সুপার গ্রেড একটা গ্রেড, তার উপরে আরেকটা গ্রেড আছে মন্ত্রী পরিষদ সচিবের। তাহলে আমাদের 1 নাম্বার গ্রেডের উপরেও আরও 2টা গ্রেড আছে। তাহলে আমরা যদি 22টা গ্রেড দৌড়ি, তাহলে সারা বাংলাদেশের চাকরিগুলোকে আমরা 22টা ভাগে ভাগ করব। 22টা ভাগের ভিতরে সবচেয়ে বড় চাকরিটা করেন হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান। তোমরা দেখবা ইনা হচ্ছে সব করে। আর সবচেয়ে ছোট চাকরিটা যারা করে, এই যে পিয়ন আছে, অর্ডারলি আছে বা মালি, এরা সবচেয়ে ছোট চাকরি করে। এই চাকরিটা হলো 20 নাম্বার গ্রেড। তাহলে সবচেয়ে ছোট চাকরিটা 20 নাম্বার গ্রেড, আর সবচেয়ে বড় চাকরিটা সুপার গ্রেড। আমরা 1 নাম্বার গ্রেডও ধরতে পারি। আর তোমাদের চাকরিটা হচ্ছে 13 নাম্বার গ্রেড, 13 নম্বর, 13 নং গ্রেড। তাহলে তোমরা যে চাকরিটা করবা, এই চাকরিটা হলো 13 নাম্বার গ্রেডের চাকরি। তাহলে তোমরা যেহেতু 13 নাম্বার গ্রেডে চাকরি করবা, এই দিক থেকেও যদি তোমরা বিচার বিশ্লেষণ করো, তাহলে এই দিক থেকেও তোমরা আসো হচ্ছে মাঝামাঝিতে, না উপরে না নিচে, মাঝে অবস্থান করছো, একেবারে মাঝে, বেতনের মাঝে। এখন সবচেয়ে বেশি যে বড় চাকরিটা তারা বেতন পায়, তাদের বেতন স্কেলটা প্রায় 86,000 টাকার মতো। আর তোমার সেই অনুযায়ী যেহেতু তুমি মাঝে আসো, তোমার বেতনটা হওয়া উচিত ছিল 86,000-এর অর্ধেক। আর সবচেয়ে কম ছোট চাকরিটা যারা করে, তারা বেতন পায় 8,250 টাকা।
এই ৮,২৫০ টাকা। এটা হলো স্কেল, বেতন স্কেল আর কি। বেতন স্কেল আজকে আর তোমাদেরকে বোঝাবো না, এটা বেতন স্কেল। তাহলে এইটা হলো সবচেয়ে বড় চাকরির বেতন স্কেল, আর সবচেয়ে ছোট চাকরির বেতন স্কেল হলো ৮,২৫০ টাকা। তাহলে তোমাদের বেতন স্কেলটা হওয়া উচিত ছিল মাঝে মাঝে, মানে ৮৬,০০০ আর ৮,০০০-এর মাঝে অন্তত ৪০,০০০ ৪৫,০০০ টাকা হওয়া উচিত ছিল। এই টাকাটা হওয়া উচিত ছিল তোমাদের বেতন স্কেল। কিন্তু তোমরা ১৩ নাম্বার গ্রেডে চাকরি করো, তো ১৩ নাম্বার গ্রেডে চাকরি করো, তোমাদের বেতন স্কেলটা হচ্ছে এই এতে কত ১১,০০০ টাকা। ১১,০০০ টাকা তোমাদের বেতন স্কেলটা। এই টাকাটা তোমাদেরকে দিবে, ১১,০০০ টাকা বেতন দিবে তোমাদেরকে। ১১,০০০ টাকা বেতনের সঙ্গে বাড়ি ভাড়া দিবে কিছু। বাড়ি ভাড়া মানে হচ্ছে ৫০% বাড়ি ভাড়া পাবা। তাহলে ১১,০০০-এর অর্ধেক পাবা হচ্ছে বাড়ি ভাড়া, আর মেডিকেল অ্যালাউন্স পাবা হচ্ছে এই ১৫০০ টাকা। মেডিকেল অ্যালাউন্স ১৫০০ টাকা। মেডিকেল অ্যালাউন্স ১৫০০ টাকা। এই হলো, আমি বেতনটা করে হিসাব করে দিতে পারবো তোমাদের, যে ১১,০০০ টাকা পেলা হচ্ছে ওই মূল বেতন। মূল বেতন ১১,০০০ টাকা, এর অর্ধেক ৫,৫০০ টাকা পাবা তুমি হচ্ছে বাড়ি ভাড়া। তাহলে ১১,০০০-এর সঙ্গে ৫,৫০০ যোগ হলে কত হলো ১৬,০০০ টাকা, আর ১,৫০০ টাকা পাবা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসার জন্য প্রতি মাসে। তাহলে ১৬,০০০, ১৬,৫০০ আর ১,৫০০, ১৭,০০০ টাকার মতো তুমি পাবা। এই অ্যারাউন্ড এই টাকাটা পাবা আর কি, ১৮-১৯,০০০ টাকা তুমি পাবা প্রতি মাসে আর কি। কিন্তু এইটাকে আবার ছোট মনে করো না যে ১৮-১৯,০০০ টাকা। যে বেটা ম্যাজিস্ট্রেট হবে সে বেটা এমনই বেতন পায়, ২২,০০০ টাকা স্কেলে জয়েন করে ম্যাজিস্ট্রেট সাহেব। ২২,০০০ টাকা স্কেলে জয়েন করলো, তো ২২,০০০ টাকা পায় মূল বেতন, আর বাড়ি ভাড়া পায় ধরো 50%, ১১,০০০ টাকা। ২২ আর ১১, ৩৩,০০০, আর ১,৫০০ টাকা মেডিকেল অ্যালাউন্স, মানে ৩২,৫০০ টাকা। ম্যাজিস্ট্রেট সাহেবের অর্ধেক বেতন তুমি পাচ্ছ আর কি। কিন্তু আল্লাহর রহমতে চাকরিটা এখন ভালো, এই মুহূর্তে চাকরিটা তোমাদের খুবই ভালো। চাকরিটা তোমরা উপরে যেতে পারবা, সহকারী শিক্ষক থেকে প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হতে পারবা, সেখান থেকে প্রমোশন পেয়ে এটিও হতে পারবা, এটিও থেকে টিও, টিও থেকে ডিপিও। এই জটগুলো উপরের দিকে জটগুলা খুলে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বলতে পারি চাকরিটা বেশ ভালো চাকরি। এখন তুমি বলতে পারো যে নিচের দিকে বেতন এত কম কেন? এখন আমাদের দেশটা যারা চালায় এরা হচ্ছে সব বড় চাকরি করে, তারা আইনগুলা প্রণয়ন করে, আইনগুলা বাস্তবায়ন করে, বড় মানুষগুলা। কারণ আমরা অতি ছোট মানুষ, নগণ্য মানুষ, আমাদের দিকে তাকানোর তাদের সময় নাই। এই জন্য বেতনের যে ধাপগুলা দেখবা উপরের দিকে, যেন বড় চাকরির যে বেতনের পার্থক্যগুলা বেশি, আর নিচের দিকে পার্থক্যগুলা কম। যেমন তুমি যদি পিয়ন হইতা, তাহলে তুমি কত টাকা স্কেলে চাকরি করতা? ৮,২৫০ টাকা স্কেলে চাকরি করতা পিয়ন। এখন তুমি হচ্ছে স্কুলের টিচার, ১৩ নাম্বার গ্রেড, কিন্তু ১৩ নাম্বার গ্রেড। তাহলে ছিল কত নাম্বার গ্রেড? ১১ নাম্বার গ্রেড, না ২০ নাম্বার গ্রেড। তাহলে ২০ নাম্বার গ্রেড আর ১৩ নাম্বার গ্রেড, তাকায় তাইকে দেখো পার্থক্যটা মাত্র কয় টাকা? ৩,০০০, ২,৫০০ টাকার পার্থক্য, বেতনের পার্থক্য। মানে যে পিয়ন আর তুমি মাত্র ২,৫০০ টাকা, ৩,০০০ টাকা পার্থক্য বেতনের। অথচ তুমি ১৩ নাম্বার গ্রেড, এবারে ম্যাজিস্ট্রেট বেড়া হলো ৯ নাম্বার গ্রেড। ম্যাজিস্ট্রেট ৯ নাম্বার গ্রেডের উপরে চাকরিগুলো প্রমোশন পায় হতে হয়। তাহলে তুমি ১৩ নাম্বার, উপরে ৯ নাম্বার, ২টা গ্রেড উপরে, মাত্র 3টা গ্রেড উপরে। অথচ দেখো বেতনের পার্থক্য কত? ১১,০০০-এর ডাবল ২২,০০০। ১১,০০০-এর ডাবল হলো ২২,০০০। আর এই দিক দিয়ে পিয়নের সাথে তোমার পার্থক্য হলো ৮,০০০-এর মধ্যে পার্থক্য ১১,০০০। এইগুলো হচ্ছে আমাদের বলে আসলে লাভ নাই। যে যখন উপরে যায়, তুমিও যখন উপরে যাবা, তুমিও নিচের দিকের মানুষগুলাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করবা আর কি। এটা হচ্ছে মানুষের ধর্ম। এই জন্য বেতনটা যে বাড়ে, সবসময় উপরের মানুষগুলোর বেতন বাড়ে বেশি, নিচের দিকে আমরা যারা চাকরি করি আমাদের বেতনটা বাড়ে কম। তবে একটা জিনিস একটু মনে রাখবা, সরকারি চাকরির কোনো বিকল্প নাই। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো গত এক বছর ধরে বুঝতে পারছো। যে আমার কোচিংটার কথা চিন্তা করো, আমাদের কোচিংটার অবস্থা তো খুব দুর্বিষহ, খুব খারাপ অবস্থায় আমরা আছি। আমাদের তো ওই যে ছাত্র নাই, কোচিং এতদিন ধরে বন্ধ, এত টাকা পয়সা কোথায় থেকে আসবে? তারপরেও স্বস্তিদায়ক যে আমি সরকারি চাকরি করি, আমার বউটা সরকারি চাকরি করে। আমরা দুইটা মানুষ যদি সরকারি চাকরি না করতাম, আজকে যে কী অবস্থা হতো এটা কল্পনাও করতে পারি না। আর সরকারি চাকরি করি, প্রথম অবস্থায় তো কম টাকায় বেতন পাইতাম, কিন্তু এই মুহূর্তে অনেক টাকা আমরা বেতন পাই। দুইজনে মিলে একটা ভালো অ্যামাউন্ট আমরা বেতন পাই। এটা বহু টাকা, এটা আসলে আমাদের জন্য অনেক টাকা আর কি। আমাদের অত খরচ টরচও নাই, অনেক টাকা, কিন্তু কোচিংটা নিয়েই বিপদে আর কি। কোচিংয়ের খরচটা চালানোটা টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সরকারি চাকরির অ্যাকচুয়ালি বিকল্প নাই। যে কোনো চাকরি সরকারি চাকরি হলেই হলো। সরকারি চাকরি প্রত্যাশা করা আমাদের বাংলাদেশের আসপেক্টে, তৃতীয় বিশ্বের দেশগুলোর আসপেক্টে সরকারি চাকরির প্রত্যাশা প্রত্যেকেই করে, এবং প্রত্যেকের করাও উচিত বটে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি প্রাইমারি চাকরিটা মোটামুটি একটা চাকরি। আমি বলছি না যে আহামরি একটা চাকরি, যার যার যোগ্যতা অনুযায়ী চাকরিটা চাইবা, যার যার যোগ্যতা অনুযায়ী। আমি একটু পরে আরেকটা ক্লাস নিব কলেজে, সেই ক্লাসটাতে আমি বলবো। আমার নিজের জীবনটা যদি একটু চিন্তা করি আর কি, তাহলে বুঝতে পারি যে জিনিসটা চাওয়া পাওয়ার মিল না হইলে যে কি ঘটনাটা ঘটে। আমি যখন ছোট ছিলাম তখন ভালো ছাত্র বলতো সবাই, তো বৃত্তি টিত্তি পাওয়া ছাত্র মানে বিশাল ছাত্র।
আস্তে আস্তে ধাক্কা খাওয়া শুরু করলাম। ইন্টারমিডিয়েট পাস করার পরে মনে হয়েছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়েই আসি, বসেই আসি, হয়ে পরীক্ষা দিলেও হবে না দিলেও হবে। পরবর্তীতে পরীক্ষা দিয়ে কোথাও চান্স পাইনি, পরে কোথাও চান্স পাইনি, প্রথম বছর কোথাও চান্স পাইনি, পরে দ্বিতীয় বছর পরীক্ষা দিতে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স করছি। যে মানুষটা সারা জীবন চিন্তা করছে ডাক্তার হবে, সেই মানুষটার জায়গা হলো কোন জায়গাটাতে যায়? জিওগ্রাফিতে যায়। সেই মানুষটার জায়গা হলো রাজশাহী ইউনিভার্সিটির জিওগ্রাফি। পড়াশোনা করলাম, করে যখন বিসিএস দিব তখন আমি চিন্তা করছি, চিনতেও পারছি। এখন আমি অহংকার করে বলি যে আই নো মাই সেলফ, আমি নিজেকে চিনি। আর এই চিনি জন্যই আমি যখন বিসিএস দিলাম সকলেই মনে করছে যে বিশাল ভালো ছাত্র, বিসিএসে ম্যাজিস্ট্রেট তো নিশ্চিত, ফার্স্ট চয়েস ম্যাজিস্ট্রেট দিবে, ইত্যাদি ইত্যাদি দিবে। কিন্তু আমি ফার্স্ট চয়েস ম্যাজিস্ট্রেট দেইনি। আমি জানতাম যে ম্যাজিস্ট্রেট দিলেও আমি পাবো না। এই আবার বলছি যে আই নো মাই সেলফ, এই জন্য আমি ফার্স্ট চয়েস দিয়েছি কি মাস্টারি, এডুকেশন ক্যাডারটা আমি চয়েস দিয়েছি, একটাই ক্যাডার চয়েস দিয়েছি, পরে এই একটা ক্যাডারেই চাকরি পাইছি, আমি এখন সন্তুষ্ট। কিন্তু আমি যদি ম্যাজিস্ট্রেট চয়েস চাইতাম, আল্লাহর কাছে গেলে চাইতে থাকতাম ম্যাজিস্ট্রেট হবো, তারপরে যদি আমি টিচার হইতাম তাহলে আমার খারাপ লাগতো, সারাটা জীবন অশান্তিতে যাইতো। কিন্তু আমি তখন চিনতে পারছিলাম যে আমার দ্বারা, আমার যে মেধা, এই মেধা দিয়ে ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না। তখন আমি করছি কি, তখন আমি ম্যাজিস্ট্রেট আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইছি যে আমাকে একটা গভর্নমেন্ট কলেজের টিচার বানিয়ে দেও। আল্লাহ আমাকে টিচার বানিয়ে দিয়েছে, আমি মহা সন্তুষ্ট, এখন পর্যন্ত সন্তুষ্ট চলছে। ঠিক সেই রকম করে তোমরাও তোমাদেরকে আগে নিজেদেরকে চিনবা যে আমি কি। যদি মনে করো যে আমার দ্বারা ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব, তাহলে আল্লাহর কাছে ম্যাজিস্ট্রেট গিরির চাকরি চাইবা। যদি মনে করো যে না আমার দ্বারা ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না, আমার প্রাইমারি স্কুলে এনাফ, প্রাইমারি স্কুলের চাকরি পাইলেই আমি সন্তুষ্ট, তাহলে প্রাইমারি স্কুলের চাকরি পাবা। যেখানে তোমার ভালো লাগবে, যে জায়গাটাতে তোমার সন্তুষ্টি আসবে, সেই জায়গাটাতে তুমি যাবা। এইটা হলো আমার বলা। চাওয়া এবং পাওয়া এই দুইটার যেন সমন্বয় হয়, চাওয়ার সঙ্গে যেন পাওয়ার মিল থাকে আর কি, তখনই তুমি ভালো থাকতে পারবা। যেটা চাইবা এটাই যদি আল্লাহর কাছে চাইলা আবার পাইলা, তখন তুমি শান্তিতে থাকবা, ভালো থাকবা। তবে একটা জিনিস আমি বলে রাখি, তুমি আল্লাহর কাছে চাইলা টিচার, হইলা টিচার, পরে ম্যাজিস্ট্রেটের দিকে তাকানোর দরকার নেই, তুমি নিচের দিকে তাকাইবা। তোমার চেয়েও তো খারাপ অবস্থায় অনেক মানুষ আছে যে পিয়নের চাকরি করে অথবা চাকরিই পায়নি, অথবা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করে, তাহলে সেই মানুষগুলোর দিকে তাকাবা, তাহলে তুমি ভালো থাকতে পারবা। তো যাই হোক, আমি বেতনটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। আমরা ধরে নিচ্ছি যে তোমরা যারা এই প্রাইমারি চাচ্ছ আল্লাহর কাছে, তাদের জন্য এই চাকরিটা ভালো আর কি। আবার যদি কেউ অনেক মেধাবী হও, তাহলে প্রাইমারি চাকরিটা তুমি আল্লাহর কাছে চাইও না, ভালো একটা চাকরি আল্লাহর কাছে চাইও, প্রাইমারির চেয়ে ভালো আর কি। আমি বলছি না যে প্রাইমারি চাকরিটা খারাপ। এই এখন তোমাদের প্রথমে আরেকটা জিনিস একটু আলোচনা করে নিচ্ছি, এটা কোটা সিস্টেমের একটা বিষয় আছে তোমাদের। কোটা সিস্টেমটা কীরকম দেখো, আমি একটু বলে দিই। কোটা সিস্টেমটা তোমাদের মধ্যে এই কনফিউশনটা বেশি। এই বাংলাদেশে একটা মাত্র চাকরি যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ না, উপজেলা অনুযায়ী কম্পিটিশনটা হয়, উপজেলা অনুযায়ী কম্পিটিশনটা হবে, উপজেলা অনুযায়ী, কিন্তু আবার বলছি উপজেলা অনুযায়ী কম্পিটিশনটা। এখন তোমার উপজেলাটা ধরে নিলাম ধীরাই উপজেলা। এখন এই বানানটা যে কি, ও ধীরাই উপজেলা তোমার সুনামগঞ্জের একটা উপজেলা। আর রহিমের উপজেলাটা হচ্ছে দুর্গাপুর উপজেলা, রাজশাহী দুর্গাপুর উপজেলা। এখন ওই উপজেলাটা পানির উপরে ভাসে, দিরাই উপজেলাটা সুনামগঞ্জের, ওই যে এর বাড়ি তোমার ওই যে কি আব্দুল করিম, শাহ আব্দুল করিমের বাড়ি। এখন ওই উপজেলাতে পানির উপরে ভাসে, কোনো মানুষ পড়াশোনা জানে না। আর তোমার এই উপজেলা দুর্গাপুর উপজেলার সব মানুষ পড়াশোনা জানে, তাহলে উপজেলার মানুষ পড়াশোনা জানে না, আর এখানকার সব মানুষ পড়াশোনা জানে। তো এখন দেখো উপজেলা অনুযায়ী, লোক সংখ্যা অনুযায়ী এখানে নিবে 100 টিচার ধরে নিচ্ছি, এখানেও নিল 100 টিচার, আমি ধরে নিচ্ছি 100 টিচার, কম্পিটিশনটা কিন্তু এদের ভিতরে। এখন তাহলে কি বিষয়টা কি, এই যে দিরাই উপজেলাতে 100 টিচার নিবে, আবেদনই করছে মাত্র 500, তাহলে 500-র ভিতরে 100 হচ্ছে, 500-র ভিতরে 100। আর তোমার দুর্গাপুর উপজেলাতে 100 টিচার নিবে, আবেদন করলো 5000, তাহলে তোমার এখানে 5000-এ 100 নিচ্ছে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, এখানকার কম্পিটিশন আর এখানকার কম্পিটিশনে কোনো মিল নাই। দুর্গাপুরে কম্পিটিশন বেশি, দিরাইয়ে কম্পিটিশন কম। এই জন্য আমাদের এলাকার মানুষ করে কি, ওই সুনামগঞ্জ, হবিগঞ্জ, ওই জেলাগুলোতে যে ওখানে স্থায়ী ঠিকানাটা দেয়। স্থায়ী ঠিকানার বিষয়টা আমি একটু পরেই আসছি। তো ওখানকার ঠিকানা দিয়ে ওরা অ্যাপ্লিকেশনটা করে, ওখানকার ঠিকানা দিয়ে অ্যাপ্লিকেশন করার পর ওখানে সহজে তারা চাকরিটা পায়, যেটা নিজ উপজেলায় হয়তো পেত না আর কি। এই জন্য তোমাদের কম্পিটিশনটা এক এক জায়গায় এক এক রকম। কোনো উপজেলায় তুমি 70 পায়াও চাকরি পাবা না, 80-র ভিতরে 70 পায়াও, আবার কোনো উপজেলা 80-র ভিতরে 40 পায়াও তুমি চাকরিটা পেয়ে যাবা। তাহলে এখন কি আমরা সবাই দিরাই চলে যাব, সুনামগঞ্জে চলে যাব? সুনামগঞ্জে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি শুধুমাত্র সেই উপজেলায় অ্যাপ্লিকেশন করতে পারবা যে উপজেলায়, আবার বলছি, সেই উপজেলায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা যে উপজেলায় তোমার নামে অথবা তোমার বাবার নামে অথবা তোমার মার নামে অথবা তোমার স্বামীর নামে বাড়ি আছে। মাস্ট বাড়ি থাকতে হবে।
আবার বলছি, তাহলে তুমি কোন উপজেলায় অ্যাপ্লিকেশন করতে পারবা? তোমার নামে অথবা তোমার বাবার নামে অথবা তোমার স্বামীর নামে অথবা তোমার মার নামে একটা বাড়ি থাকতে হবে, তাহলেই তুমি সেটা স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবা। এখন যদি এরকমটা হয় যে তোমার নামে 5 জায়গায় বাড়ি আছে, নেত্রকোনায় আছে, ময়মনসিংহ আছে, চিটাগাং আছে, রাজশাহী আছে, তাহলে তুমি যে কোনো একটা ঠিকানা কিন্তু যে কোনো একটা ঠিকানা বেছে নিতে পারবা যে আমি এই ঠিকানাটা স্থায়ী হিসাবে ব্যবহার করব, বাকি ঠিকানাগুলো স্থায়ী ঠিকানা হিসাবে আমি ব্যবহার করব না, যে কোনো একটা বেছে নিতে পারবা। এই আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা মাস্ট কিন্তু একটা নিতে হবে, একাধিক না, একটা। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, মেয়েরা যেহেতু স্বামীর ঠিকানাটা ব্যবহার করতে পারে, এই জন্য যদি দেখা যায় যে সুনামগঞ্জে হলো স্বামীর ঠিকানা আর তার নিজের ঠিকানাটা হলো রাজশাহীতে, তাহলে তার জন্য ভালো হবে সুনামগঞ্জের ঠিকানাটা দেওয়া আর কি। এটা সবচেয়ে ভালো হয়। এখন দেখো তোমাদের অপশন আছে, 2টা অপশন আছে তোমাদের হাতে। যারা আসো ছেলে মেয়ে যেই হও না কেন, তুমি যদি মনে করো যে না আমি সুনামগঞ্জে চাকরি করব, তাহলে আমার জন্য কম্পিটিশনটা কম হবে, আমি ওখানে চলে যাব, তাহলে প্রথম সুবিধাটা হচ্ছে, সুযোগটা হচ্ছে তুমি ওখানটা বাড়ি কিনে ফেলো, আজকেই কিনে ফেলে অ্যাপ্লিকেশনটা করো ওই ঠিকানাটা দিয়ে। তাহলে বাড়ি একটা কিনে আজকেই কিনে অ্যাপ্লিকেশনটা ওই ঠিকানা দিয়ে করতে পারবো, একটা অপশন আছে তোমার। আর মেয়েদের একটা বিরাট অপশন আছে, যাদের বিয়ে শাদী হয়ে গেছে তো গেছেই, যাদের বিয়ে শাদী হয়নি সুনামগঞ্জে বিয়ে করে ফেললা অথবা নেত্রকোনায় বিয়ে করে ফেললা, বিয়ে করে ওই ঠিকানা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অবশ্যই সেই বিয়েটা করতে হবে লাস্ট ডেটের আগে। লাস্ট ডেট চলে যাওয়ার পরে এই বিয়ে করলে কিন্তু কোনো কাজে আসবে না। এটা হলো স্থায়ী ঠিকানা। কম্পিটিশনটাও বললাম, তাহলে কম্পিটিশনটা এক এক অঞ্চলে এক এক রকম, ভালোভাবে বুঝবাছেন তো। দুর্গাপুরে একরকম, দিরায় আর একরকম, এক এক উপজেলায় এক এক রকম। তবে একটা বিষয় হচ্ছে, এখন এক উপজেলায় যদি এই পাশ করা ছাত্র না পাওয়া যায়, তাহলে এই সিটগুলো অন্য উপজেলায় চলে যায়। আমি এই বিষয়ে আর গেলাম না, এটা ডিটেলসে গেলে আমি শেষ করতে পারবো না। এখন এই কম্পিটিশনটা হয় কেমনে দেখো, হয় হচ্ছে 100 টিচার নিবে, তো 100 টিচার নিবে। এখন যারা ভাইবা পাস করলো, ভাইবা পাস করতে হবে, রিটেন পাস করলো, ভাইবা পাস করলো, এখন চাকরি দিবে সরকার, তখন করবে কি, চাকরি কিন্তু দিচ্ছে, চাকরি যখন দিচ্ছে তখন এই উপজেলাতে 100 লোক নিবে, তো এটা শুনে ভালোভাবে, তাহলে কনফিউশনগুলো তোমাদের দূর হয়ে যাবে। তাহলে 100 নিবে, তো 100 ধরো মেধা কোটা, তাহলে এই যে 100-র ভিতরে সর্বোচ্চ যে 20 জন পাইলো, এই সর্বোচ্চ 20 মহিলা হতে পারে, পোষ্য হতে পারে, যেটাই ছেড়ে হতে পারে, সর্বোচ্চ যে 20 জন পাইলো, এই সর্বোচ্চ 20 জনকে দিয়ে দিল মেধা কোটায়। কেমন, 100-র ভিতরে সর্বোচ্চ 20 জনকে দিয়ে দিল মেধা কোটায়। সর্বোচ্চ যে 20 জন পাইলো, সেই মেধা কোটার ভিতরে কে থাকতে পারে, সেই মেধা কোটার ভিতরে মহিলাও থাকতে পারে, সেই মেধা কোটার ভিতরে পোষ্যরাও থাকতে পারে, যে কেউ থাকতে পারে। চলে গেল 20 জন সিলেকশন হইলো, পরে আরো 20 জন সিলেক্ট করবে, এটা কি পোষ্য কোটায় সিলেকশন করবে। তখন করবে কি, যারা পাস করলো, এই ছাত্রগুলোর ভিতরে যারা পাস করলো, তাদের ভিতরে পোষ্য কয়জন আছে, ধরে নিচ্ছি আমরা 40 জন পোষ্য পাওয়া গেল, যাদের বাবা মা টিচার ছিল। তাহলে 40 জন যদি পোষ্য পাওয়া যায়, এই 40 জনের ভিতরে যে 20 জন সর্বোচ্চ নাম্বার পাইলো, তারা হলো পোষ্য কোটা। চলে গেল পোষ্য কোটা, পোষ্য কোটা চলে গেল, পোষ্য কোটাটা গেল, ধরে নিচ্ছি সব কোটাই ভাবে করা হয়, সব কোটাই ভাবে সিলেকশন করা হয়। তাহলে বাকি রইল আর 60, এই 60% হচ্ছে মহিলা কোটা। এখন মহিলা কোটাটা কিভাবে সিলেকশন করবে, সাপোজ এখানে 60 জন মহিলা নিবে, তো মহিলা পাস করলো কয়জন, 200 জন। তাহলে 200 জন মহিলা যদি পাস করে থাকে, এই 200 জন মহিলার ভিতরে যে 60 জন মহিলা সবচেয়ে বেশি নাম্বার পাবে, এই 60 জনকে দিবে হচ্ছে মহিলা কোটা, মহিলা কোটা। তাহলে সিলেকশন প্রসিডিউরটা কি, সিলেকশন প্রসিডিউরটা প্রথম হচ্ছে সব মিলিয়ে, সার্বজনীন সব কিছু মিলিয়ে যে 20 জন বেশি নাম্বার পাইলো, এই 20 জনকে দিয়ে দিবে, এরা হলো মেধা কোটায়। এদের সিরিয়ালটা থাকবে সবার আগে, রোলগুলো আগে থাকবে, 1 2 3 এভাবে 20 পর্যন্ত থাকবে। কারা, এই মেধা কোটায়। তাহলে মেধা কোটায় যারা চাকরিটা পাচ্ছে, তারা হচ্ছে ইন জেনারেল, মানে তারা মহিলা হতে পারে, পোষ্য হতে পারে, উপজাতি হতে পারে, মুক্তিযোদ্ধা হতে, যেটাই ছেলে হতে পারে, এরা চলে গেল মেধা কোটা, এটাকে বলে মেধা কোটা। তাহলে মেধা কোটা সবসময় ভালো, যারা সবচেয়ে বেশি নাম্বার পায় এরা যায় হচ্ছে মেধা কোটায়। কেমন, তারপরে দিল পোষ্য অথবা মহিলা। পোষ্য যখন দিবে, তখন শুধু পোষ্যদের ভিতরে কম্পিটিশনটা, পোষ্য যখন দিবে তখন পোষ্যদের ভিতরে কম্পিটিশন করে তুমি পোষ্য কোটায় চাকরি পাচ্ছ, কম মার্কসে পাচ্ছ। তারপরে দিল ধরো মহিলা কোটা, তাহলে মহিলা কোটা যখন দিবে তখন শুধু মহিলাদের ভিতরে কম্পিটিশনটা, অর্থাৎ মহিলাদের ভিতরে যারা বেশি নাম্বার পাবে তারা এই চাকরিটা পাবে। কোটা সিস্টেমটা আছে, কেমন প্রাইমারিতে আছে এই কোটা সিস্টেম দিয়ে। রিট কি হয়ে গেছে, কি রিট হইলো না হলো ওইদিকে তোমাদের তাকানোর দরকার নাই,
কোটা সিস্টেমের দিকেও তাকানোর দরকার নাই, ওইসব জানার তোমাদের দরকারও নাই। তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করে পরে কোটায় চাকরি হোক আর যেভাবেই হোক, যেভাবে ইচ্ছে এভাবে হইতে থাক। আমাদের দরকার হচ্ছে চাকরিটা। এই জন্য কোটাই হলো না কিসে হলো কেউ তাকাবেও না, জানবেও না, জিজ্ঞেসও করবে না। তোমাদের একটাই মাত্র কাজ এই মুহূর্তে, সেটা হচ্ছে পড়াশোনা করা। যদি ভালোভাবে পড়াশোনা করো এমনিতেই চাকরি হবে। এই কোটা মোটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আর কি। এটা গেলো আমাদের কোটা সিস্টেমটা কেমন। এখন আমরা সিলেকশন প্রসিডিউরটা একটু বলছি। সিলেকশন করবে কেমনে তোমাদেরকে, সিলেকশন প্রসিডিউর শামীম। সিলেকশন প্রসিডিউরটা হলো তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা দিবা তোমরা, 100 নম্বরের একটা পরীক্ষা হবে কেমন। এখন এই 100 নম্বরের পরীক্ষায় বাংলায় থাকবে 20টা নাম্বার, 20টা এমসিকিউ, ইংরেজিতে থাকবে 20টা এমসিকিউ, গণিতে থাকবে 20টা প্রশ্ন, সাধারণ জ্ঞানে থাকবে 20টা প্রশ্ন, আর ভাইভায় থাকবে 20টা প্রশ্ন। এই 100। তাহলে বাংলায় 20টা প্রশ্ন থাকবে, ইংরেজিতে 20টা প্রশ্ন থাকবে, গণিতে 20টা প্রশ্ন থাকবে, জেনারেল নলেজে 20টা প্রশ্ন থাকবে, আর ভাইভাতে থাকবে হচ্ছে 20 নাম্বার। এই 100 নাম্বারের উপর বেসিস করে তোমাদের চাকরিটা পেতে হবে। এখন আমার যতটুকু মনে আছে যে এটাতে এই 80 নাম্বারের ভিতরে 5 মার্কস মতো যেটা বলছিলাম, তাহলে বাংলায় তোমাদের 20টা নাম্বার থাকবে, ইংরেজিতে 20টা নাম্বার থাকবে, গণিতে 20টা নাম্বার থাকবে, জেনারেল নলেজে 20টা নাম্বার থাকবে, আর ভাইভাতে 20টা নাম্বার থাকবে। এখন আমার যতটুকু মনে আছে তোমাদের 80 নাম্বারের একটা দিতে হবে। ওই 80 নাম্বারের যে রিটেন পরীক্ষাটা হবে এখানে 40 পাইতে হবে তোমাদেরকে। এখন 80 নাম্বার থেকে যে 40 পাইতে হবে পাস করতে হলে 5 মার্কসটা 40। এখন এই যে 5 মার্কসটা তোমাদের 40, এখানে একটা সাবজেক্টে তুমি পাইলা 0, বাংলায় পাইলা 0, ইংরেজিতে পাইলা 0, গণিতে আর সাধারণ জ্ঞানে পাইলা 20-20, এই তো 40 হয়ে গেল। মানে একটা সাবজেক্টে যদি তুমি 0ও পাও, আবার বলছি একটা সাবজেক্টে যদি তুমি 0ও পাও তাও কিচ্ছু এসে যায় না। যে কোনো সাবজেক্টে তুমি 0 পাইলেও কিচ্ছু এসে যায় না, গড়ে তোমাকে এটা পেতে হবে। যেমন এই 100 নম্বরের উপর বেসিস করে তোমাদের চাকরিটা তোমরা পাবা। এই যে সিস্টেমটা তো বললাম, একটু আগে সিস্টেমটা বললাম যে 100 নম্বরের উপর বেসিস করে চাকরিটা কিভাবে তারা দিবে, সিলেকশন প্রসিডিউরটা তোমাদেরকে একটু আগে বললাম আর কি। এখন এইটা হলো তোমাদের সিলেকশন সিস্টেম প্রসিডিউরটা। 100 নম্বরের উপরে যারা বেশি নাম্বার পাবে, সাপোজ 100 যদি টিচার নেয়, 100 টিচার যদি নেয়, 100 টিচার নিলে সবচেয়ে বেশি যে 20 জন পাইলো 100-র ভিতরে, সবচেয়ে বেশি যে 20 জন পাইলো তাদেরকে দিয়ে দিল মেধা কোটায় 100-র ভিতরে আর কি। তারপরে তোমার ওই যে পোষ্য কোটায় সবচেয়ে বেশি যে 20 জন পাইলো তাদেরকে পোষ্য দিয়ে দিল, পোষ্যদের ভিতরে যে 20 জন বেশি পাইলো, আবার বলছি পোষ্যদের ভিতরে যে 20 জন বেশি পাইলো তাদেরকে পোষ্য কোটায় দিয়ে দিল। আবার 60 জন মহিলাদের ভিতরে যে 60 জন সবচেয়ে বেশি পাইলো তাদেরকে মহিলা কোটায় দিয়ে দিল। তো সিলেকশন প্রসিডিউরটা অতি সহজ আর কি, খুব সহজ একেবারে সিলেকশন প্রসিডিউরটা আমাদের এই। এখন তোমাদেরকে একটা সাজেশন দিব, সাজেশনটা দেওয়ার আগে আমি অন্য কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিই, তারপরে তোমাদেরকে একটা সাজেশন আমি দিয়ে দিব আর কি। আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো এই জিনিসটা আগে একটু বলে নিই। আমরা আগামীকালকে থেকে ক্লাস শুরু করব। কতজন? আমরা আগামীকালকে থেকে তোমাদের ক্লাসটা শুরু করে দিব। আগামীকালকে থেকে যে ক্লাসটা শুরু করব, জুম অ্যাপে আমরা ক্লাসটা নিব। কালকের ক্লাসটা নিব হচ্ছে লাইভ, আবার বলছি আগামীকালকের ক্লাসটা নিব হচ্ছে লাইভ, আর বাকি ক্লাসগুলো সব নিব হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে। আমাদের সম্ভাব্য সময়টা হতে পারে 8:30টায়, অথবা একটা কিছু টাইম হবে রাতের দিকে আর কি। এখন জুম অ্যাপে ক্লাসটা কেন নিচ্ছি আমরা সরাসরি লাইভ ক্লাসটা নিলেই তো পারতাম। জুম অ্যাপে নেওয়ার পিছনে যে কারণটা, লাইভ ক্লাসটা নিলে এই ভিডিওটা আমাদেরকে করে কি ডাউনলোড করে শেয়ার করে দেয়। এখন ডাউনলোড করে যদি শেয়ার করে দেয় ভিডিওটা ক্লাসের, তাহলে তো স্টুডেন্ট ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমরা বাধ্য হয়ে কিন্তু জুম অ্যাপে ক্লাসটা নিচ্ছি। জুম অ্যাপে ক্লাসটা করতে হবে সঠিক সময়ে। যদি ক্লাসটা সঠিক সময়ে না করতে পারো তাহলে জুম অ্যাপের ক্লাসটা তোমরা পাবা না, পরবর্তীতে আর পাবা না। ক্লাসটা সঠিক সময়েই করতে হবে।
এখন জুম অ্যাপে ক্লাসটা নিব, আগামীকালকে থেকে ক্লাস শুরু। তোমরা সময় পাবা কতদূর? সম্ভাব্য সময় আমরা ধরে নিচ্ছি 5 মাস, আজকে থেকে 5 মাস। অনেকেই অনেক কিছু বলবে যে আর 2 মাস সময়, 2 মাস পরেই পরীক্ষা হবে বা 3 মাস পরেই পরীক্ষা হবে। এগুলো তোমরা কখনোই বিশ্বাস করো না, যেই বলুক না কেন। কারণ তোমাদের কমপক্ষে 10 থেকে 15 লাখ ছাত্র অ্যাপ্লিকেশন করবে। 15 লাখ ছাত্র যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে একটা ছাত্রের জন্য 3টা প্রশ্ন করতে হয়। তাহলে 3 15 45 লাখ প্রশ্ন করতে হবে। 45 লাখ প্রশ্ন ছাপানো এটা 2-3 মাসের কাজ না। এই জন্য তোমরা অ্যাটলিস্ট 5 or 6 মান্থ সময় পাবা। এখন তুমি যদি 5 মাস বা 6 মাস সময় পাও, এই সময়টা আমরা তোমাদেরকে পড়াবো। আমরা সপ্তাহে ক্লাস নিব 6 দিন। আবার বলছি, সপ্তাহে ক্লাস নিব কয় দিন? সপ্তাহে ক্লাস নিব হচ্ছে 6 দিন, আর একদিন নিব হচ্ছে মডেল টেস্ট। এই তাহলে সপ্তাহে ক্লাস পাবো, ক্লাস নিব 6 দিন, একদিন নিব মডেল টেস্ট, আর প্রতিদিন আমরা ক্লাস টেস্টটা নিব, ক্লাস টেস্ট। এখন দেখো, ক্লাসগুলো হবে জুম অ্যাপে। আবার বলছি, ক্লাসগুলো হবে জুম অ্যাপে, কিন্তু পরীক্ষাগুলো হবে গুগলসে। গুগলস অ্যাপসের মাধ্যমে আমরা পরীক্ষা নিব, আর জুম অ্যাপসের মাধ্যমে আমরা নিব ক্লাসগুলা। আবার বলছি, জুম অ্যাপসের মাধ্যমে নিব ক্লাসগুলা, গুগলের মাধ্যমে নিব হচ্ছে পরীক্ষাগুলা। এখন যদি তুমি ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চাও বা পরীক্ষাগুলোতে যদি তুমি অংশগ্রহণ করতে চাও, তাহলে কিভাবে অংশগ্রহণ করবা? অংশগ্রহণের সিস্টেমটা হচ্ছে, আমাদের একটা নাম্বার দেয়া আছে দেখবা, এই নাম্বারটাতে তোমরা 1500 টাকা বিকাশ করতে হবে। মানে পুরো কোর্সটার জন্য আমরা কোর্স ফি হিসাবে 1500 টাকা নিচ্ছি। তাহলে পুরো কোর্সটার জন্য আমরা কোর্স ফি হিসাবে নিচ্ছি 1500 টাকা। এই 1500 টাকা তোমরা বিকাশ করে দিবা আমাদের নাম্বারে। বিকাশ করার পরে আমরা তোমাকে একটা লিঙ্ক পাঠাবো, তোমার নাম্বারে একটা লিঙ্ক পাঠাবো। হ্যাঁ, বিকাশ করলেই তো তোমরা ফোন নাম্বারটা দিবা, ফোন নাম্বারটার নামটা SMS দিয়ে পাঠাবা। পাঠানোর পরে আমরা তোমাকে একটা লিঙ্ক দিব। এই লিঙ্কে জয়েন করলে আমাদের গ্রুপটাতে জয়েন করবা, প্রাইমারি ব্যাচ গ্রুপটাতে জয়েন করবা। গ্রুপটাতে জয়েন করার পর যে ব্যাচে তুমি ক্লাস করবা, ওই ব্যাচে জয়েন করলা। ব্যাচে জয়েন করার পর ওই ব্যাচেই আমরা জুম অ্যাপ ক্লাসগুলা দিব। বুঝতে পেরেছো তো? ওই ব্যাচে আমরা জুম অ্যাপের ক্লাসের আইডিটা পাঠাবো, আর কাউকে পাঠাবো না। এই জন্য ওইটা বাদে আর তোমরা করতে পারবা না। যদি তোমরা করতে চাও আগামীকালকে থেকে, তাহলে আগামীকালকের আগেই তোমাদেরকে ভর্তিটা হয়ে নিতে হবে। ভর্তি না হয়ে ক্লাসটা করতে পারবা না। হ্যাঁ, অথবা অফিসে এসেও তোমরা ভর্তি হতে পারবা, মোবাইলে পারবা, বিকাশ করে পারবা, অফিসে এসে পারবা। অফিস 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসটা খোলা থাকে আর কি। তাহলে তোমরা এই ক্লাসগুলো আমরা আগামীকালকে থেকে শুরু করব। সপ্তাহে 6 দিন ক্লাস নিব, একদিন মডেল টেস্ট নিব, আর প্রতিদিনই হবে হচ্ছে ক্লাস টেস্ট। আর শেষের দিকে এসে পরীক্ষাগুলো আমরা নিব হচ্ছে মডেল টেস্টগুলো নিব। আমাদের কোচিং যদি খুলেই দেয়, সরকার খুলে দেয়, তাহলে শেষের দিকে এসে মডেল টেস্টগুলো যে নিব, এগুলো সরাসরি তোমরা পরীক্ষাদিগুলো দেওয়ার সুযোগ পাবা। সরাসরি পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবা, অথবা এর মাধ্যমেও চালাবো আমরা, অনলাইনেও চালাবো, সরাসরিও চালাবো। তখন আর কি যদি খুলে দেয় সরকার, তাহলে অনলাইন এবং সরাসরি দুভাবেই আমরা কোচিংটা চালাবো। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা তোমাদেরকে পড়াচ্ছি কি, একটা করে ক্লাস নিচ্ছি, একটা করে ক্লাস টেস্ট নিচ্ছি, মডেল টেস্ট নিচ্ছি। তাহলে ক্লাস টেস্ট, মডেল টেস্ট, এই 3টা ধাপ আমাদের। সাবজেক্ট ফাইনাল কিছু পরীক্ষা হবে, সাবজেক্ট ফাইনাল যেমন পুরো বাংলাটার উপর পরীক্ষা হলো, পুরো ইংরেজিটার উপর পরীক্ষা হলো, এভাবে সাবজেক্ট ফাইনাল কিছু পরীক্ষাও নিব আর কি। এই আর তোমাদের বইয়ের যে সাজেশন, তোমাদের বই কিনতে হবে না, শুধুমাত্র একটা বই আমরা লেকচার শিট দিয়ে দিব, তো এই জন্য বই কিনতে হবে না। তবে বিগত সালের প্রশ্নগুলো পড়ার জন্য শুধুমাত্র একটা বই তোমরা একটু কিনে নিবা। সেই বইটা হলো ওই প্রফেসরসের একটা গাইড। যে কোনো প্রকাশনীর কিনতে পারো, প্রফেসরসের কিনতে পারো, জয়কলি প্রকাশনীর কিনতে পারো, ওরাকলের কিনতে পারো, যে কোনো প্রকাশনীর একটা গাইড তোমরা কিনে নিবা। এটা হলো তোমাদের বইয়ের ভিতরে, আর কিচ্ছু লাগবে না, শুধু একটা গাইড কিনবা তোমরা। আর ভর্তির সিস্টেমটাও বললাম, সরাসরি ব্যাচ আপাতত আমরা চালু করতে পারছি না, যেহেতু কোনো কোচিংয়ে চালু করেনি। আমরাও সরাসরি ব্যাচটা চালু করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যখন সম্ভব হবে তখন আমরা সরাসরি ব্যাচটা চালু করব আর কি। তাহলে আমার মোবাইল নাম্বারটা দেখবা, যে নাম্বারটা দেয়া আছে তোমাদের, তারপরেও যদি কোনো সমস্যা কখনো হয়, তাহলে যে নাম্বারটা দেয়া আছে দেখবা, তোমাদের এড যেটা আছে, আমাদের এড দেই, এখানে দেখবা 01, এই নাম্বারটা দেয়া আছে 01916121823। এই যে নাম্বারটা, এটা আমার নাম্বার। তোমাদের যে কোনো সমস্যা যদি হয়, যে কোনো সমস্যা, তাহলে যে কোনো সমস্যাতে তোমরা আমার সঙ্গে কি করতে পারবা, আলোচনা করতে পারবা। যে কোনো সমস্যা আমার সঙ্গে রিং দিয়ে কথা বলতে পারবা। আমি যেহেতু এখন কোনো কাজ কাম নাই, সারাদিন বাসায় বসে থাকি, এই জন্য প্রত্যেকটা রিং আমি ধরি। যদি কোনো কারণে ধরতে না পারি তাহলে ব্যাক করি, কিন্তু আমাকে পাবা আর কি।
যে কোনো সমস্যা আমাকে পাবা। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো আমি শেষে উত্তর দিচ্ছি রে বাবারা, আমি একটু পরেই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। হ্যাঁ সময়, আমি কিছুক্ষণ সময় দিব, ওই সময়টার ভিতরে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব আর কি, সবগুলো প্রশ্নের উত্তর দিব। প্রশ্নটা ওই সময় করলে ভালো হয়, ওই সময় প্রশ্নটা তোমরা করো, তাহলে তোমাদের ভালো হয় আর কি। এখন তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, আমি আবার বলছি, আমি এই বিসিএস এর পড়াই হচ্ছে 20 বছর ধরে, প্রায় 20 বছর। এই 20 বছর ধরে আমি সরাসরি জড়িত। আমি অহংকার করে একটা কথা বলি যে আমার চেয়ে এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ সারা বাংলাদেশে খুব কম আছে। বাংলাদেশে তো আমার চেয়ে বড় বড় কোচিং আছে অনেক, আমাদের কোচিংটা করে ফেলনা কোচিং না, লোকাল কোচিং যদিও তাও ফেলনা না, কিন্তু তারপরে তো আরও বড় বড় কোচিং আছে, কিন্তু সেই কোচিংগুলোর পরিচালক চেঞ্জ হয়, অথবা চেঞ্জ যদি না হয় দেখো 2 দিন পর পর বদল হয়, আর যদি বদল না হয় তারা শুধু পরিচালনা করে। কিন্তু আমি 20 বছর ধরে হাজার হাজার ছাত্র পরিচালনা তো করছি, হাজার হাজার ছাত্র সরাসরি পড়াচ্ছি, এই জন্য আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে। এই জন্য আমি সাজেশনটা মোটামুটি ভালো দিতে পারি। তোমার যদি আমার সাজেশনটা তোমরা ফলো করো, তাহলে তোমাদের আশা করছি ভালো করতে পারবা পরীক্ষায় আর কি, আশা করছি ভালো করতে পারবা, বাকিটা তোমাদের উপর। আমি একটা সাজেশন তোমাদেরকে এখন দিচ্ছি, এই সাজেশনটা তোমরা ফলো করবা, কেমন? এই সাজেশনস, প্রথমে হলো প্রশ্ন সাজেশন। প্রথমে হলো প্রশ্ন, কি প্রশ্ন পড়বা তোমরা? 1 নাম্বার হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাইমারি প্রশ্ন, প্রধান শিক্ষক সহ। আবার বলছি, যদি পুরাতন বই কিনতে পারো, নতুন বইগুলাতে নাই, যদি পুরাতন বই কিনতে পারো, পাও কোথাও আর কি, তাহলে 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাইমারির যত প্রশ্ন আছে সব আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা। 2 নাম্বার, হাই স্কুল প্রশ্ন, এইটা যত পারো 2019 সাল পর্যন্ত। হাই স্কুলের যত প্রশ্ন আছে, গভর্নমেন্ট হাই স্কুল, তাহলে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল পড়লা, গভর্নমেন্ট হাই স্কুলের যত প্রশ্ন আছে 19 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব পড়ে ফেললা। 3 নাম্বার, বিসিএস এর প্রশ্ন, এটা হলো 10ম থেকে 40 বিসিএস এর প্রশ্ন পড়বা, 10ম থেকে 40 বিসিএস এর প্রশ্ন 10ম থেকে 40। 4 নাম্বার পড়বা হচ্ছে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত পিএসসির প্রশ্ন, একটা জব সলিউশন থেকে এটা নিবা, পিএসসির প্রশ্ন। তাহলে 2010 থেকে 2020 সাল পর্যন্ত পিএসসির প্রশ্ন, 2010 থেকে 2020 সাল পর্যন্ত পিএসসির প্রশ্নগুলা পড়বা, কেমন? 5 নাম্বার, আমাদের পিডিএফ কপিগুলা পড়বা। তোমাদের প্রত্যেকের কাছেই আমরা পিডিএফ কপি পাঠাবো, কিছু প্রশ্ন পাঠাবো, এটা 2000-4000 হতে পারে। আমরা যে 3000-4000 প্রশ্ন পাঠাবো, এমসিকিউ প্রশ্ন, কিন্তু আবার বলছি, আমরা যে 4000 বা 3000 এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে পাঠাবো, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দয়া করে পড়বা। তাহলে কি কি পড়ছো? এই পিডিএফ, আমরা প্রশ্নগুলো যেগুলো সবার আগে পড়বা, প্রাইমারি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো পড়া সবার আগে, প্রাইমারির প্রশ্ন। তারপরে হাই স্কুলের প্রশ্নগুলো পড়বা, গভর্নমেন্ট হাই স্কুলের, পরে বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, পরে পিএসসির প্রশ্নগুলো পড়বা, আর সর্বশেষ পড়বা হচ্ছে আমাদের পিডিএফ কপির প্রশ্নগুলো। আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে পাঠাবো সেই প্রশ্নগুলো পড়বা হচ্ছে সর্বশেষে, আগে ওগুলো পড়ার পর পড়বা। এখন আমরা যে প্রতি সপ্তাহে মডেল টেস্ট নিব, তোমাদের প্রতি সপ্তাহে যে মডেল টেস্টগুলো নিব, এগুলো কিন্তু এখান থেকেই নিব, এই প্রশ্নগুলোর উপরেই কিন্তু আমরা মডেল টেস্টগুলো নিব। আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে প্রশ্নগুলো কি মুখস্থ করানো, আবার বলছি, আমাদের টার্গেট হচ্ছে প্রশ্নগুলো মুখস্থ করানো। এই জন্য আমরা পিডিএফ, এই প্রশ্নগুলোর উপরেই তোমাদের মডেল টেস্টগুলো নিব। প্রতি সপ্তাহে যে সাপ্তাহিক মডেল টেস্টটা হবে, এটা হলো এই প্রশ্নগুলোর উপরে। এটা হলো এমসিকিউ প্রশ্নের সাজেশন দিলাম, এমসিকিউ প্রশ্নের সাজেশনটা দিলাম। এখন তোমাদেরকে সাজেশন দিব হচ্ছে টপিকের সাজেশনটা দিব। টপিকের সাজেশন, কোন টপিকগুলা পড়বা? আচ্ছা, আগে টপিকের চেয়ে বড় টপিক দিই। প্রথম হচ্ছে টপিক দিয়ে, টপিকে আমি কিছু টপিক করে দিই। এটা হলো বাংলা ব্যাকরণ,
ইংরেজি ব্যাকরণ মানে গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, পাটিগণিত, বাংলাদেশ বিষয়াবলী। এই 4টা সাবজেক্ট থেকে মানে 4টা বিষয় থেকে তোমাদের অ্যারাউন্ড 60 প্রশ্ন থাকবে। অ্যারাউন্ড 80টা প্রশ্নের ভিতরে প্রায় 60টা প্রশ্ন থাকবে এই 4টা টপিকের উপর। আবার বলছি 80টা প্রশ্নের ভিতরে প্রায় 60টা প্রশ্ন থাকবে এই টপিকগুলোর উপর। এই টপিকগুলোর আবার সাব টপিক আমি দিয়ে দিচ্ছি। এই টপিকগুলোর ভিতরেও তোমরা সাব টপিক হিসাবে কি পড়বা এইগুলো আমি দিয়ে দিচ্ছি। কেমন? যেমন বাংলাতে পড়বা হচ্ছে সন্ধি, কারক, সমাস, সন্ধি কারক সমাস, প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। সাবটপিকগুলো লিখে দাও একটু। তাহলে বাংলায় সন্ধি পড়বা, কারক পড়বা, সমাস পড়বা, প্রত্যয় পড়বা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। আবার বুঝতে তাহলে বাংলায় কি করছো তুমি? সন্ধি পড়ছো, কারক পড়ছো, সমাস পড়ছো, প্রত্যয় পড়ছো, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ পড়ছো, এক কথায় প্রকাশ পড়ছো আর বাগধারা পড়ছো। এগুলো বাংলায় পড়বা, এগুলো সাবটপিক দিলাম। হ্যাঁ, সাবটপিক। ইংরেজি গ্রামারে যে তুমি যেটা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পার্টস অফ স্পিচ আর হচ্ছে কারেকশন, মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করো যে কিচ্ছু পড়বো না, আমি 2টা টপিক মাত্র পড়বো, তাও 20টার ভিতরে 7টা-8টা প্রশ্ন কমন পাবা। 20টা প্রশ্নের ভিতরে 7-8টা প্রশ্নই 2টা টপিক থেকে কমন পাবা। আবার বলছি 20টা প্রশ্নের ভিতরে 7টা-8টা প্রশ্ন কমন পাবা এই 2টা টপিক থেকে, পার্টস অফ স্পিচ আর কারেকশন। আমি প্রশ্নটার প্যাটার্নটাও একটু বলে দিচ্ছি। পার্টস অফ স্পিচ থেকে কীরকম প্রশ্ন আসবে, যে ওয়াটার কি, ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি, অথবা নিচের কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো তো? অথবা আসবে ওয়েস্ট, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, এই টাইপের প্রশ্ন। মানে এই ভার্ব করবা, নাউন করবা, প্রোনাউন করবা, অ্যাডজেক্টিভ করবা, এই টাইপের। আর কারেকশনে যে 2 রকমের প্রশ্ন আসবে তোমাদের, একটা হচ্ছে বানান কারেকশন, স্পেলিং বানান কারেকশন, আর একটা আসবে সেন্টেন্স কারেকশন। তাহলে একটা ওয়ার্ড কারেকশন, সেন্টেন্স কারেকশন। ওয়ার্ড কারেকশন থেকে 2টা প্রশ্ন, 1-2টা প্রশ্ন থাকবে, সেন্টেন্স কারেকশন থেকে 1-2টা প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আরো কয়েকটা টপিক আমি একটু লিখে দেই। আর্টিকেল পড়বা, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস, right form of verbs, antonym, synonym, antonym, synonym, phrase, idioms, phrase। এই তাহলে কি কি পড়ছো তুমি? পার্টস অফ স্পিচ, কারেকশন, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্বস, অ্যান্টোনিম, সিনোনিম এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই জিনিসগুলো পড়বা হচ্ছে ইংরেজিতে। কেমন? ইংরেজিতে এই জিনিসগুলো পড়বা। আর পাটিগণিতে যে তুমি পড়বা হচ্ছে ঐকিক নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি। ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, ভগ্নাংশ, সংখ্যা, বাস্তব সংখ্যা যেটা। তাহলে ঐকিক, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, ভগ্নাংশ, সংখ্যা আর গড় নির্ণয়, এই ক্ষেত্র পরিমাপ, এইগুলো হচ্ছে পাটিগণিতে। তাহলে ঐকিক, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ, সংখ্যা, গড় আর ক্ষেত্র পরিমাপ, এইগুলো হচ্ছে আমাদের এই পাটিগণিতে। কেমন?
আর বাংলাদেশ বিষয়াবলী যেটা আছে, বাংলাদেশ বিষয়াবলী, এই বাংলাদেশ বিষয়াবলীটা বললাম না, এটা তোমরা একটু দেখে নিবা যে কোন টপিক থেকে প্রশ্নগুলা বেশি আসে, এই কোন টপিক থেকে আসে। এইগুলো হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অ্যারাউন্ড 60 প্রশ্ন এখান থেকে কমন পাবা, 80টার ভিতরে অ্যারাউন্ড 60 প্রশ্ন তুমি এখান থেকে কমন পাচ্ছ, কেমন। আর বাকি 20টা প্রশ্নের জন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, বাকি 20টা প্রশ্নের জন্য। সেটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি, আন্তর্জাতিক বিজ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য। এই জিনিসগুলা কয়েকটা প্রশ্নের জন্য এতগুলা জিনিস পড়তে হবে। এই জন্য তোমরা মনে রাখবা যে আমরা এই জিনিসগুলা কম গুরুত্ব দিব, মানে বাংলা সাহিত্যটা কম পড়বো, একেবারেই পড়বো না, যা আগে পড়ছি জীবনে সারা জীবন পড়ে আসছি ওগুলা থেকেই যা পারি করব। ইংরেজি সাহিত্যটা আমরা কম পড়বো, ইংরেজি সাহিত্যটা কম পড়বো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আমরা কম পড়বো, সায়েন্স কম পড়বো, আর বীজগণিত জ্যামিতিটা যেহেতু আমি ক্লাসগুলো নিব বীজগণিত জ্যামিতি তো তোমাদেরকে করাবোই। এই তাহলে এই টপিকগুলো, এই যে 6টা টপিক আছে, এই 6টা টপিক গুরুত্ব দিবা হচ্ছে কম। আর আগে যে আমি 4টা টপিক বলছিলাম, এই 4টা টপিক গুরুত্ব দিবা হচ্ছে বেশি। যদি তুমি কৌশল করে পড়াশোনা করো, কৌশল করে পড়াশোনা করো, তাহলে অতি সহজেই তুমি কি করতে পারবা, অতি সহজেই সফলতা পাবা। আর যদি কৌশল করে না পড়াশোনা করে খালি পড়তেই থাকো, আন্দাজি পড়াশোনা করো, তাহলে অতটা ভালো করতে পারবা না, পরিশ্রম হবে বেশি, আউটপুটটা হবে কম। এই জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে কৌশলী হয়ে একটু পড়াশোনা করা, আর কৌশলী হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, সকল প্রশ্ন মুখস্থ করে ফেলবা। সকল প্রশ্নই যদি তুমি মুখস্থ করে ফেলো বিগত সালের প্রশ্ন, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে না, কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে না। এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। আর এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলেই ভালো করতে পারবা আর কি, মানে তোমাদের এটা পরিশ্রমটা সার্থক হবে। এই আমি আর কি বলবো, এই পর্যন্তই আজকে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। এখন আমি প্রশ্ন নিব, তোমরা যদি প্রশ্ন করো আমাকে তাহলে প্রশ্ন নিব। আরেকটা কথা বলে দিচ্ছি, আগামীকালকে থেকেই ক্লাসটা শুরু হচ্ছে, এই জন্য যদি আমাদের এখানে কোচিং করতে চাও তাহলে কালকের ভিতরেই তোমাদেরকে ভর্তিটা হয়ে যেতে হবে, ভর্তি হয়ে পরে কালকে থেকে ক্লাসগুলো করতে হবে। এখন যারা প্রশ্ন করবা একটু দ্রুত প্রশ্ন করো, আমি সকল প্রশ্নের উত্তর দিব। বলো। এইটা প্রশ্ন হয়নি, রাজশাহী সদরে কত নম্বরে ভাইভাতে ডাকবে, এটা তো আমি জানি না রে বাবা। প্রশ্নটা সহজ হইলে বেশি নাম্বার পাইতে হবে, প্রশ্নটা কঠিন হইলে কম নাম্বারেই ভাইভাতে ডাকবে। এই জন্য এটা আমি বলতে পারবো না ওরা কত নাম্বারে যে ভাইভাতে ডাকে, তবে 40-এর উপরে পাইলে ভাইভাতে ডাকে, এটা আমি জানি, যতটুকু জানি আর কি, 40-এর উপরে পাইলে। এটা উপজেলা অফিসে যেয়ে জানতে হবে, উপজেলা টিও অফিস আছে, এই টিও অফিস যেটা, ওই অফিসে যাইলেই তোমরা খোঁজ পাবা যে কোন উপজেলায় কতগুলা পোস্ট ভ্যাকেন্ট। উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় অথবা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, আবার বলছি উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় অথবা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়তে যাইলেই তুমি বুঝতে পারবা যে কোন উপজেলায় কয়টা আসন ফাঁকা আছে। এইগুলো প্রশ্ন নিও না আর কি, হ্যাঁ এইগুলো না। আমাদের প্রাইমারি কোর্সটা আলাদা, যারা বিসিএস এ ভর্তি আসো তাদেরকে প্রাইমারি কোর্সটা যদি করতে হয় তাহলে আলাদা ভর্তি হতে হবে, প্রাইমারি কোর্সটা পুরো আলাদা। যদি বিসিএস এ কেউ ভর্তি থাকো তাহলে প্রাইমারিতে আবার ভর্তি হওয়া দরকার আর কি। এই গ্রুপের বাজারের থেকে কোনো বই তো কিনবা না, আমরা পিডিএফ কপি দিব। আর বাজারে তোমাদের একটা প্রাইমারি গাইড কিনবা, একটা জব সলিউশন কিনবা, রিসেন্ট জব সলিউশন। আবার বলছি একটা প্রাইমারি গাইড, একটা রিসেন্ট জব সলিউশন, আর কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ভুলে গেছিলাম, তাহলে প্রাইমারি গাইড, রিসেন্ট জব সলিউশন পাবা, রিসেন্ট জব সলিউশন, আর হচ্ছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্সটা। আর আমরা তো বাকিগুলো সাপ্লাই দিবই, বাকিগুলো তো আমরা সাপ্লাই দিবই। জব সলিউশন, প্রাইমারি গাইড, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে পড়বা। হ্যাঁ বলো। পরীক্ষা দেওয়ার সমস্যা মনে হচ্ছে জুম অ্যাপের লিঙ্কগুলো আমরা বলে দিব প্রতিদিন, একদিন ক্লাস বুঝতে পারবা, মানে প্রতিদিন যখন, হ্যাঁ প্রথমত হচ্ছে আমরা একটা ভিডিও দিব, জুম অ্যাপটা ভিডিও দিব গ্রুপে,
ভিডিও দিলে এই গ্রুপটাতে তুমি ভিডিওটা দেখে জুম অ্যাপটা ডাউনলোড করবা, জুম অ্যাপে কীভাবে ঢুকবা সব বলে দেওয়া হবে, কেমন? তারপরে আমরা প্রতিদিনের আইডি, পাসওয়ার্ড, আইডি এগুলো দিয়ে দিব। ক্লাস শুরুর 10 মিনিট আগে, 15 মিনিট আগে পাসওয়ার্ডটা দিব, আইডিটা দিব। এই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তোমাদের জুম অ্যাপে ক্লাসটা করতে হবে আর কি। এক্সামটা হতে হতে কমপক্ষে অ্যাটলিস্ট 6 মান্থ, 5 or 6 মান্থ এর আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। 5-6 মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, জিন্দিগিতে কোনোদিন হয়নি। 1 বছর 1.5 বছর পরে পরীক্ষা হয়, তবে 5-6 মাসের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলো, আছে প্রশ্ন? আবার বলছি, আমাদের কোর্সটা অনলাইনে, কোথাও না, মোবাইলে শুরু হবে। আগামীকালকে থেকে যে ক্লাস শুরু হবে এটা আমাদের গ্রুপে, আমাদের মোবাইলে শুরু হবে। এর পূর্ব শর্তটা হচ্ছে আমাদের নাম্বারে 1500 টাকা পাঠাতে হবে। 1500 টাকা পাঠানোর পরে আমরা বলে দিব যে কোন গ্রুপে ক্লাসটা শুরু হবে। এখন কোন গ্রুপে ক্লাসটা শুরু হবে এটা এখন তো বলা যাবে না। আমাদের গ্রুপটার নাম হচ্ছে ব্যাচ, তোমার ব্যাচ। এবং তোমার ব্যাচটা তুমি কখন পাচ্ছ? যখন তুমি টাকা পাঠাচ্ছ তখন তুমি ব্যাচটা পাচ্ছ। আর সরাসরি তো ক্লাস নিব না বললামই। এই বিসিএসটা বিসিএস এর মতো করে হচ্ছে, সেটা আলাদা। এই আর প্রাইমারিটা প্রাইমারির মতো করে হবে, প্রাইমারিটা প্রাইমারির মতো করে, বিসিএসটা বিসিএস এর মতো করে। আরও যদি কোনো সমস্যা থাকে আমার নাম্বারটাতে রিং দিবা, ওই যে 01916 নাম্বারটা, এটাতে রিং দিলে আমি বলে দিব যে কীভাবে ক্লাসগুলা করতে হবে, কিভাবে জয়েন করতে হবে ক্লাসে। আমি এটা গতদিন আলোচনা করছিলাম তো এই জন্য বলিনি। ফার্স্ট ক্লাস জব হচ্ছে 9 থেকে উপর পর্যন্ত, 1 পর্যন্ত, এগুলোকে বলে প্রথম শ্রেণীর কর্মকর্তা। আর 10 থেকে 12 পর্যন্ত এটা হলো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। আর 13 থেকে 16 পর্যন্ত এটা হলো তৃতীয় শ্রেণী। আর 17 থেকে 20 পর্যন্ত চতুর্থ শ্রেণী। তাহলে তোমরা হচ্ছে 13 নাম্বার গ্রেড, যেহেতু 13 নাম্বার গ্রেড এই জন্য তোমরা পড়ে গেছো হচ্ছে তৃতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীর চাকরি। কিন্তু এটা যদি 12 নাম্বার গ্রেড হতো তাহলে দ্বিতীয় শ্রেণীর চাকরি হতো, তখন তোমাদের নিয়োগটা হতো পিএসসির মাধ্যমে। 12 নাম্বার গ্রেড হলে তখন নিয়োগটা হবে কার মাধ্যমে? পিএসসির মাধ্যমে। এই ক্লাসটা আমাদের এই এমনি ক্লাস যেমন নেই আর কি, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, 100 ঘন্টা, যে যেমন নেই, যে টিচার যেমন। ও সময়টা, টাইমটা এটা জানাবো। কালকের ক্লাসটা হলো রাত 8টায়, আগামীকালকের ক্লাসটা রাত 8টায়। পরের ক্লাসগুলো আমি রুটিনে দিয়ে দিব। আগামীকালকের ক্লাসটা রাত 8টায়, বাকিগুলো রুটিনে দিয়ে দিব, কালকেই রুটিন পাবা। গণিত এবং ইংরেজি সকল প্রশ্ন, বিগত সালের প্রশ্ন হুবহু কমন পাবা, কিন্তু গণিতের প্রশ্ন হুবহু কমন পাবা না। 3-এর জায়গায় 5 থাকবে, 5-এর জায়গায় 7 থাকবে, 7-এর জায়গায় 8 থাকবে। ডাটাগুলা চেঞ্জ করে দিবে, ডাটাগুলা চেঞ্জ, বাট নিয়মটা একই থাকবে। ডাটাগুলা চেঞ্জ, নিয়মটা একই। কবে হবে? বিসিএস এর ক্লাস চলছে রে বাপরা। হ্যাঁ, গতকালকেও হয়েছে, রুটিন পাবা এখন দেখবা। বিসিএস এর অ্যাম্বিশন বিসিএস কোচিং দিয়ে সার্চ দিবা। হ্যাঁ, এখন যেটাতে ক্লাস করছো এটাতে সার্চ দিলেই তো পাবা, অ্যাম্বিশন বিসিএস কোচিং, এটা দিয়ে সার্চ দিলে রুটিন পেয়ে যাবা। অথবা আমার ইউটিউব চ্যানেল আছে একটা, ওখানেও ক্লাসগুলা পাবা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটাতেও ক্লাসগুলা পাবা। ইউটিউব চ্যানেলটার নাম হলো কাসেম স্যার রাবিয়ান অ্যাম্বিশন। এই ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে যে পাবা। আমাদের যে পেজটা আছে ফেসবুকের, এইটাতে যা পাবা, রুটিনগুলো পাবা সব। আর তো কোনো প্রশ্ন নাই। আমি আজকে এখানে শেষ করছি, আজকে একটু শর্ট টাইমে শেষ করে দিলাম। আর প্রতিদিনই তো কিছু না কিছু বলবো। আমার নাম্বারটা উন্মুক্ত করে দিয়েছি, তোমাদের যত প্রকারের সমস্যা হবে, যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে, যদি পার্সোনাল বিষয়েও কোনো প্রশ্ন করতে চাও, তোমাদের পার্সোনাল কোনো বিষয়েও যদি প্রশ্ন করতে চাও, তাহলে আমার নাম্বারে রিং দিও। যে 01916 নাম্বারটা, এটা আমার নাম্বার, এই নাম্বারে রিং দিও। আমি চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করতে। কারো যদি পড়া মনে না থাকে তাও রিং দিতে পারো, আমি বলে দিব যে কিভাবে পড়লে তোমার পড়াটা মনে থাকবে। এই আজকে তাহলে এই পর্যন্তই রইল। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকালকে। আশা করছি যে আগামীকালকে সকলের সঙ্গেই দেখা হবে। এই আজকে তো পরীক্ষা আছে, যদি কেউ এখানে মডেল টেস্ট আছে, একটা ফ্রি মডেল টেস্ট, যদি কেউ তোমরা পরীক্ষা এখান থেকে দিতে চাও তাহলে এখনই এটা দিবে, লিঙ্কটা দিবে। 8টার সময় পরীক্ষাটা শুরু হবে, এখন একটা লিঙ্ক দিবে। এই জন্য আমি আরও ক্লাসটা দ্রুত শেষ করলাম।
8টার সময় পরীক্ষাটা, তোমাদের একটা লিঙ্ক দিবে, লিঙ্কে ঢুকে পরীক্ষাটা তোমরা দিতে পারবা ফ্রি। এটার জন্য কোনো চার্জ লাগবে না, পরীক্ষাটা দিতে পারবা। এই আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।